দাও না হাতে। এই সানি, এই ফোনটা হাতে নিয়ে নাও। শুরু হলে গোল লাইভে চলে যাবো। না না ওটা পেজে তো ভর্তি হয় বাবা। শুরু করবো। হ্যাঁ সবাই চারদিকে ঘুরে ঘুরে। এই চেয়ার নিয়ে বসে যায় বসে যায়। চেয়ার দিকে আস্তে আস্তে। প্রথমেই সকলকে নমস্কার। শিবরাত্রি এখনো পর্যন্ত আছে, তাই শিবরাত্রি উপলক্ষে সকল সনাতনী সহ গোটা আমাদের আরামবাগ লোকসভার মানুষকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আজকের আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুকে, যারা আজকে এখানে এসে আমার কথা, আমাদের পার্টির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছেন আপনারা। দেখুন, গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের অসভ্য বর্বর নোংরা নেতৃত্বগণ, সবাই নয় বেশ কিছু, তারা বিজেপিকে সামনে সামনি পলিটিক্যালি মোকাবিলা করতে না পেরে তারা শেষ চেষ্টা মিথ্যা কিছু পোস্টার চিপকে বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এবং এই বদনামের জন্য আসল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো এবং আইপ্যাক। বেশ কিছুদিন ধরেই তাদের এই অশুভ অ্যাক্টিভিটি আমরাও নজরে রাখছি। তারা ভাবছে বোধহয় আমরা অনেক কিছু করে ফেলেছি, সেটা কিন্তু নয়। আমি কয়েকটা দিন বসে দেখছিলাম এরা এই নোংরামিটা কোন লেভেলে নিয়ে যায়। তো যেটা গতকাল ভোরবেলা যে পোস্টারিং করা হয়েছে খানাকুল পুরসুরা সহ, সেই পোস্টারিং এ পুরসুরার ক্ষেত্রে যে পোস্টারিং করা হয়েছে সেই পোস্টারিং এর মাস্টার মাইন্ড আইপ্যাক, এবং সেই পোস্টারিং রেডি করতে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসের যুবর যিনি আরামবাগের সভাপতি উনি। এবং এই ব্যানারটা ছাপা হয়েছে আরামবাগেরই কোনো এক মিডিয়া হাউসের প্রিন্টারে। সন্ধ্যাবেলা ছাপা হয়েছে, সেখান থেকে রাত্রিবেলা একটা জায়গাতে বসে সুরাপান মাংস সহ পান করানো হয়েছে, এবং ঠিক 2টোর সময় সেখান থেকে রওনা দেওয়া হয়েছে। রওনা দিয়ে ফার্স্ট আরামবাগ গৌরাটি মোড় গেট স্ট্যান্ডের কাছে, ওখান থেকে মায়াপুর থেকে একটা টিম খানাকুলের দিকে চলে গেছে, একটা টিম সোজা চলে গেছে পুরসুরার দিকে। তো সেই পোস্টার কাপুরুষের মতো রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে
এবং তাদের পুরোপুরি ইচ্ছায় পোস্টারিং করা হয়েছে। এবারে যেহেতু ওখানে আমার বিরুদ্ধেও একটা কথা মিথ্যাভাবে বলা হয়েছে, আমার উচিত সেটাকে জনমানুষে ক্লিয়ার করে দেওয়া। আমি তো আর শুধু পুরসুরা বিধানসভার এমএলএ হতে পারি, শুধু তো মানুষগণ শুধু পুরসুরার মানুষ নয়, আমাকে অনেক মানুষজনই ভালোবাসে এই সাব ডিভিশন বা লোকসভা বা জেলা। মূলত কি আপনারাই টার্গেট করেন দুজন, আপনি এবং সুশান্ত ঘোষ? দেখুন, টার্গেট কে আছে না আছে সেটা পরের কথা। টার্গেট নিয়ে তো রাজনীতি করছি প্রথম দিন থেকে। যখন তৃণমূলের ভরা যৌবন তখন থেকেই তো রাজনীতি করছি। তো টার্গেট নিয়ে ভাবি না, এটা হতেই পারে। পলিটিক্যাল পার্টি যারা লিডিং করে তারা টার্গেটের ভাবি না। বলা হয়েছে ওখানে একটা মিথ্যা কথা যে বিজেপি নাকি মন্দির ধ্বংস করে পেট্রোল পাম্প, বিজেপি এই অবান্তর অযৌক্তিক যুক্তি দিয়ে যারা এই কাণ্ড করেছে তাদেরকে বলার জন্য, এবং সাধারণ মানুষের যদি কিছু পার্সেন্টেজও মানুষ এটাকে নিয়ে বিভ্রান্তের মধ্যে থাকে তাদের ক্লিয়ার করবার জন্য আজকে আমাদের এই চেষ্টা। তো সেখানে যেহেতু পেট্রোল পাম্পের কথা হয়েছে এবং সেই পেট্রোল পাম্পেতে একটা ছবি দেওয়া হয়েছে, জানি না কার ছবি ওটা, আমি চিনতে পারছি না। তো সেখানে লেখা হয়েছে বিমান পেট্রোল পাম্প। তো আমি, আপনারা সবাই জানেন, আমি ক্রেতা সুরক্ষা দপ্তরের একজন সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা। তো সেখানেতে নিশ্চিতভাবে পেট্রোল পাম্পটাও কৃষি দপ্তরের মধ্যে। তো আমি সেই আরামবাগ সাব ডিভিশনে যত পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পের তালিকা রেডি করেছি এবং তার মালিককে প্রস্তুত করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। এই হচ্ছে লিস্ট, আপনাদেরকে দিয়ে দেবো। আপনার ছবি ছবি এত পড়বার সময় নেই, কারণ এখানে অনেকগুলি পেট্রোল পাম্প আছে জানেন। আরামবাগ মহকুমা টোটাল পেট্রোল পাম্পের লিস্ট এখানে আছে এবং মালিকের নাম সহ আছে। টোটাল আছে পুরসুরা 5, খানাকুল 5, আরামবাগ 15, গোহাট 18। ঠিক আছে? তো এই যে 43টা পেট্রোল পাম্প, এই 43টা পেট্রোল পাম্পে মধ্যে কোথায় বিমান ঘোষের নাম আছে বা কোনো ঠিকানা আছে বা কোনো অস্তিত্ব আছে, এটা শুধু মুখে বলে দেওয়ার জন্যই বলা। আর কোথায় মন্দির ভাঙা হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতাগণ তারা এই পোস্টারটা পড়ার পর সেই বলে না ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, তারা নিজেরাই বাইট দিচ্ছে, তারা নিজেরাই বক্তব্য দিচ্ছে হ্যাঁ বিমানগ্রস্ত করেছে, মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে। তার মানে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছেন যে এটা ওরাই করছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই তালিকা জনমানুষে প্রকাশ করে দেওয়ার জন্য। আর কোথায় পুরসুরা এলাকায় লাস্ট 5 বছরে কোনো পেট্রোল পাম্প হয়নি, পুরসুরা বিধানসভায় লাস্ট 5 ইয়ার্স কোনো পেট্রোল পাম্প হয়নি। তো যে বা যারা এই কথাগুলো বলে যুক্তি দিয়ে বিমান ঘোষ এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তাদেরকে বলি, রাজনীতি যদি করতে হয় রাজনীতির মতো করুন, আর নোংরামি যদি করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে নোংরামি করার অনেক জায়গা আছে, সেখানে যান। রাজনীতির মানে হচ্ছে রাজার নীতি, মাথা দিয়ে রাজনীতি করুন, নোংরামি না করে। নির্বাচনে আপনারাও জানেন, সাধারণ মানুষও জানে যে পুরসুরা বিধানসভায় আপনারা 50,000 ভোটে হারবেন। আরামবাগ, গোঘাট, খানাকুল বিধানসভায় আপনারা পরাস্ত হবেন। সঙ্গে তারকেশ্বর, চন্দ্রকোনা আমাদের মধ্যে আসবে। তাই আপনারা এই মিথ্যা আরোপী খাড়া করে যেভাবে করছেন, এটা আজকের প্রেস কনফারেন্সটা ভাববেন না যে আপনারা এইসব করেছেন বলে। আপনাদের এই নোংরা নীতিকে আমরা ঘৃণা করি। গত বিধানসভা নির্বাচনেও আপনারা পুরসুরাতে লিফলেট ছড়িয়েছিলেন, আপনাদের প্রার্থী ছিলেন দিলীপ যাদব।
আপনারা আনন্দবাজার পত্রিকার মতো একটা রেপুটেটেড পত্রিকা, সেই পত্রিকার ফ্রন্ট পেজকে ব্যবহার করে সকালবেলা মানুষের বাড়িতে পৌঁছাবার জন্য আপনারা ইলেকশন চলাকালীন সার্ভেতে লিখে দিলীপ যাদব আগিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছিলেন। 28,178 ছিল তার ফল। আর আজকে যেটা আপনারা করছেন, এক একটা পোস্টারে বিজেপি 5,000 ভোটে ভোট বাড়াবে। যত পোস্টার লাগাবেন তত 5,000 করে ভোট। আপনারা মূর্খ, আপনাদের নেতৃত্ব মূর্খ, তাই এই নোংরা রাস্তায় আপনারা নেমেছেন। আপনাদেরকে রাস্তা বদলানোর কথা আমি বলবো না, কিন্তু আমার একটা দায় বা দায়িত্ব পড়ে যে যেটা আপনারা পোস্টারিং করেছেন সেই বিষয়ে আপনাদেরকে জবাবটা দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে এসে আমি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাতে না যায়, মানুষ বিশ্বাস করে না, আবার বলছি, তবুও যদি 2-1% মানুষ তাদের মনে বিভ্রান্ত থাকে, সেটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত। অভিযোগ তো করেছেন, পুলিশের কি ব্যবস্থা? অভিযোগ করেছি, আমি সিসিটিভি ফুটেজ দেখিয়েছি। আমি এত কথা কি করে জানলাম? আপনি যে পুরো রুটটা বলছেন, তার মানে আপনার কাছে যাবতীয় তথ্য আছে। সব তথ্য আছে। শুনুন, আইপ্যাক নিজেদেরকে ভাবে আমরা অনেক চালাক, কিন্তু ওরা জানে না ওদের খেলা শেষ। ওরা যেখানে শেষ করেছে সেখান থেকে বিজেপির শুরু। গ্রামের সাধারণ মানুষ অপেক্ষা করছে ওদেরকে দেখবার জন্য, সময় পেলেই দেখে দেবে, সুযোগে পেলেই দেখে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা আইপ্যাকের কথায় চলছে, তাদের ভাগ্য দুর্দশা আছে, দুর্দশা আছে, চিন্তা করার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দেখতে পাবে যে কি দুর্দশা আছে। বিমানদা, পুলিশের ভূমিকাটা কি? পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে? এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। আমি পরিষ্কার বলেছি, আপনার থানা সিসিটিভি আছে, যদি আমার সিসিটিভি পছন্দ না হয় সেই সিসিটিভি চেক করুন, করে তুলুন কারা আছে এর মধ্যে। কিন্তু আপনার সিসিটিভি ফুটেজে কিন্তু হয়ে যাচ্ছে না। ক্লিয়ার সিসিটিভি আমি এখানে দিইনি, আমি জায়গায় পাচ্ছি। খানাপুর, পুরসুরা, এরপর আরামবাগ, পরপর 3টে বিধায়ককে একের পর এক এভাবে টার্গেট করা হয়েছে। কি মনে করেন যে এটা কি উন্নয়ন ভার্সেস এমনি গান্দা রাজনীতি, না অন্য কিছু? আমি আবার বলছি, পলিটিক্স করতে গেলে যখন আপনি ফ্রন্টে নেতৃত্ব দেবেন, অল টাইম ইউ আর টার্গেটেড। এটা নিয়ে কোনো কথা নেই, হতেই পারে টার্গেট। 5 বছরে পুরসুরার জন্য আপনার উন্নয়ন যে উন্নয়নমুখী যে কাজগুলো, ওরা বলছে আপনি কিছু করেননি, বলতেই পারে, বলার অধিকার আছে ওদের। আপনাকে পাওয়া যাচ্ছে না। ওটা বলার অধিকার আছে। আমাকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে জানবেন, সাধারণ মানুষ জানবে, সেটা তো ওদের মুখে শুনবো না। দেখুন, 10 বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল। এর আগের যিনি বিধায়ক ছিলেন তিনি 5 বছরে 92 ডেজ বিধানসভায় এসেছিলেন। আমি বিজেপির বিধায়ক, প্রথম 1 বছর আমার সমস্যা একটু ছিল। কি সমস্যা ছিল? আমি যখন প্রদেশের দায়িত্ব পাই তখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য বিধানসভায় একটু কম সময় ছিল, কিন্তু তারপর থেকে পুরোপুরিভাবে পুরসুরা এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি। আমি আর তো দিন গুনতে পারবো না কদিন গেছি, কিন্তু ওদের ক্ষেত্রে দিন গোনাটা সম্ভব, কারণ আমি রোজই ওখানে যাই, রোজই ওখানকার মানুষের কথা শুনে থাকি। আমি এই গৃহ সম্পর্ক অভিযানে যাচ্ছি, আপনারা মিডিয়া দেখান, আমার সঙ্গে চলুন। সেখানে সাধারণ মানুষের যে উৎসাহ আবেগ, বাড়ি থেকে ছুটে এসে ফুল ছোড়া, ফুল কাদেরকে ছোড়ে? মন থেকে ছোড়ে না, নাটক তো নয়, সাজানো নয়। তৃণমূল কংগ্রেসের নেতা গেলে ঝ্যাঁটা নিয়ে বসে থাকে, বিজেপির কেউ গেলে ফুল ছোড়ে, মানেটা কি? দাদা, এর আগেও বিডিও অফিসে গেরুয়া কাপড়ের গেরুয়ার কাগজের ওপরে লেখা হয়েছিল যে এলাকার এলাকার বিধায়ক। এর আগে পুরো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করেছি, আবার সেই ভূমি না, ওটা মানে অ্যাকচুয়ালি
বিষয়টা কি, ওটা মানে কে বা কারা করেছে, তৃণমূল না বিজেপি করেছে? আমি যদি এখন কোনো সবুজ কাগজে রাস্তায় রাস্তায় লিখে দিই যে আরামবাগের এমপি কে দেখা পাওয়া যাচ্ছে না, আপনি কি বলবেন? তৃণমূলের উল্টো উল্টো পার্টি লিখেছে বলবেন? বলবেন না তো। এই যে মানুষের পাশে দাঁড়ানো ছেড়ে দিয়ে এই নোংরা পন্থা নিয়ে যারা চলছে তারা মানুষের উন্নয়ন চায় না। তারা এখন ভোটের সময় আনাই তানাই করে কিছুটা বদনাম করার চেষ্টা করে, কিন্তু মানুষ মানুষ অনেক সচেতন, তারা ঠিক সঠিক সময় উত্তরটা দিবে। গোঘাট পুরসভার বিধায়কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিখোঁজ, আর গোঘাট নয়, আরামবাগ। গোঘাট আরামবাগ, আর পুরসুরা থানাপুলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু অন্যরকম একটা প্লাকেট। মানে তো বুঝতে পারছেন, এই যে দিদি বলছিলেন যে পাওয়া যাচ্ছে না, ওখানে কিন্তু কেউ নিখোঁজ লেখেনি, ওখানে নিখোঁজ লেখেনি, কারণ জানে তারা যতই বোকা হোক একটু একটু তো জ্ঞান আছে। এই ছবিটা কার, সেটা দেখছেন? জানি না, আপনারা তো দেখেছেন, মিলিয়ে দেখুন কার ছবি ওটা, আমার ছবি তো নয়। আমার তো মনে হচ্ছে ওরা স্বপ্নের জগতে বাস করছে, এখনো বাস্তবে নামেনি। আপনি আমাকে লাস্ট তৃণমূল কংগ্রেসের কবে পুরসুরের কর্মসূচি হয়েছে একটু দেখিয়ে দেবেন তো। পুরসুরের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরের ওইদিকে একটা হট স্টেশন, যেটার দাবি ছিল মানুষের, কোনোদিন হয়নি। বাম আমল থেকেও মানে যত তখন ট্রেন এলো তারপর থেকে আপনি আসার পর ওটা হয়েছে। দেখুন, যতটুকু কাজ এবারও করা, কাজ হয়নি। যতটুকু মানুষের সেবা করার সুযোগ পেয়েছি আমি করেছি। প্রথম 2.5 বছর বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হয়নি, ডিএম থেকে আটকে রেখেছিল। সেই টাকা 2.5 বছরের পরে যে 2.5 বছর পড়েছিল, আমি আমার শেষ লটের কাজ চলছে, তো সেই টাকা আমি পুরোপুরি খরচ করতে পারছি। ভিডিও এক- নিচ্ছেন? আমি পঞ্চায়েত থেকে বিডিও থেকে যেমন করে হোক আমি সেটা কাজটা এলাকার জন্য কাজটা করতে পারছি। দেখ, দ্বিতীয় বিষয় হচ্ছে এই এমএলএ ল্যাডের তহবিলের টাকা বাদ দিয়েও কোথাও আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সমীরদার তহবিলের থেকে কিছু, কোথাও অন্য তহবিল থেকে, এরকম ওরকম করে এলাকার জন্য কাজ করেছি। সর্বোপরি জঙ্গলপাড়া রসুলপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা হল স্টেশন। বারবার রেলমন্ত্রীর কাছে গিয়ে দাবি বলে বলে ওখানে হল স্টেশনটা হয়েছে, এবং আমি বারবার রেলমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি, আপনারাও জানেন। আর তারপরেও খানাকুলে যে আমাদের পুরসুরা বিধানসভা রাধানগর রামমোহন রায়ের জন্মস্থান, ওখানে আমি রেলমন্ত্রীর কাছ থেকে এসেই আপনাদের মাধ্যমে বলেছিলাম যে দুটো কাজ হয়ে গেছে, একটা হল স্টেশন হবে আর দ্বিতীয় হচ্ছে সার্ভেটা খুব তাড়াতাড়ি, দুটোই রেলমন্ত্রী অ্যালাউ করে দিয়েছে। তো বিজেপি কাজ করতে জানে, মানুষের পাশে থাকতে জানে। কই দেখে আমরা কি তৃণমূল কংগ্রেস এগেনস্টে কোনো পোস্টার ফেলেছি? পোস্টার ফেললে তো এখন 1000 পোস্টার ফেলা আছে। আলা কত বেকার ছেলেদের চাকরি পায়, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জব কার্ডের টাকা চুরি করেছে, আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে, বাড়ির বাড়ি একতলা থেকে দোতলা যেতে হবে সেখানে টাকা চুরি করেছে। আমরা কি পোস্টার ফেলেছি? এখন যে পোস্টার ফেলতে শুরু করি তৃণমূল, ওয়েট করুন, 2026-এর নির্বাচন সমাপ্ত হোক, সমাপ্ত হওয়ার পর সাধারণ ভোটাররা ওদের উত্তর দেবে, বিজেপিকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। যুবসাথী কি 15 তারিখ মানে থেকে শুরু সঠিক? হয়েছে যুবসাথী। পুরসুরার তৃণমূল নেতাদের বক্তব্য হচ্ছে তারা একেবারে মানুষের, মানে যারা যুবসাথীতে আছে, যুবক যুবতী, তাদের জন্য কাজে একদম লিপ্ত। ওদের নেতারাই তো বলেছে যুব সাথীর পয়সা দিয়ে পান গুটকা খাবে, এটাই তো, ওই জন্যই তো মোদী দিয়েছে যুব সাথীতে পান গুটকা আর লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের টাকা দিয়ে যাতে তাদের হাজব্যান্ডরা তৃণমূলে ভোট করে, সেটা। আমি যেখানে যেখানে যাচ্ছি সবাই বলছে লক্ষ্মীর ভান্ডার চায় না, লক্ষ্মীর ভান্ডার চায় না, লক্ষ্মীর ভান্ডার চায় না। কারণ তারা কি চায়? তারা ছেলের চাকরি চায়, তারা মেয়েটা রাস্তা দিয়ে যাবে তার সুরক্ষা চায়, তারা রাস্তাঘাট চাই, তারা জলের ব্যবস্থা চায়, তারা সুস্থভাবে বাঁচতে চায়। সেই সব না করে মানুষ এদের কলকাবজা বুঝে গেছে, এদের কারসাজি পরিষ্কার ভাবে বুঝে গেছে। 2021-এর আগে যেই পন্থা নিয়েছিল, যেই পন্থা নিয়ে এরা ক্ষমতায় এসেছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে ডবল ডবল চাকরি দেবো। আজকে চাকরি কোথায়? চাকরি দেওয়া তো দূরের কথা, চাকরি তো চলে গেছে। আর কেউ ভরসা করে না, এই মহিলাকে আর কেউ ভরসা করে না। দাদা, আমি একটু আগেই বলছিলাম যে এই ব্যক্তিগত কুৎসা এমন ভাবে চলছে পলিটিক্সে, এর ফলে কোনো শিক্ষিত মানুষ রাজনীতি করতে আসতে 10বার ভাবছে। যারা রাজনীতি করতে এসছেন তাদের উদ্দেশ্যে বলি, রাজনীতি করতে গেলে মাথা লাগে, মাথা দিয়ে রাজনীতি করুন, লড়াইটা করুন পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডে, নোংরামির মধ্যে নয়।
এইভাবে রাজনীতি তো হয় না। বদনাম দিয়ে কোনোদিনও রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে রাজনীতির মতো করুন। দাদা, দেখা যাচ্ছে যে যুবসাথীর ফর্ম, গতকাল আমরা খবর করছি যুবসাথীর ফর্ম ফিল আপ করতে বিজেপি করবে না, কি বলবেন এই বিষয়ে? জানি না, সাধারণ মানুষকে নিয়ে করছে, কোথায় বিজেপি কর্মী আছে, কোথায় সিপিএম কর্মী আছে, এইটা বলতে পারবো না। এখানে একটা বিষয় আপনি বললেন যে আমি যখন জনসংযোগে যাচ্ছি মহিলারা বলছেন লক্ষ্মীর ভান্ডার চাই না। যদি সেটাই হয় তাহলে বিরোধী দলনেতাকে বলতে হলে কেন যে আমরা যদি আসি তাহলে 3,000 টাকা করে আমরা দিয়ে দেবো? ভুল তো ওখানেই হচ্ছে। হুম। ভাতা তো ভারতবর্ষের রাজনীতিতে প্রাসঙ্গিক যবে থেকে রাজনীতি শুরু হয়েছে। ভাতা, ভাতাতে কোনো দোষ নেই। দোষ কোথায়? যখন আপনি ভাতা দিয়ে ভোট নিচ্ছেন কিন্তু আপনার আসল কাজের কাজটা করছেন না। সিপিএম ভাতা দিত, কংগ্রেস ভাতা দিত, সবাই ভাতা দিত, কিন্তু সিপিএম এর সময় রিক্রুটমেন্ট ছিল, সিপিএম এর সময় সুরক্ষা ছিল, এদের থেকে ভালো ছিল। কিন্তু এরা এসে শুধুমাত্র ভাতাতে বিশ্বাস করছে। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেবে পার্টি ক্ষমতায় আসার পর 3,000 টাকা, এটা আমাদের নেতারা নিশ্চিত করেছে। কিন্তু ভাতার সঙ্গে সঙ্গে কয়েকটা বিষয় নিশ্চিত করেছে। কর্মসংস্থান হবে, সঙ্গে সঙ্গে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বন্ধ আছে, সেই বাড়ি প্রত্যেকটা যেখানে গরিব মানুষ তাদের কাছে যাবে। আপনার আমার মেয়ে রাস্তাঘাটে যখন বেরোচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে যে সন্ধ্যাবেলা মেয়েদের বেরোনো কি দরকার আছে, তাহলে সেখানে কিসের সুরক্ষা? সেই মেয়েটা সুরক্ষিত থাকবে। সঙ্গে সঙ্গে এইগুলো এইগুলো বেশি জরুরি ভাতার থেকে। ভাতাটা তো অল্টারনেটিভ, কিন্তু এইগুলো বেশি জরুরি, এগুলো হোক না। আজকে ডিএ বাকি আছে, ডিএ সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, এদের কোনো তদবির দেখছেন? এরা তো গণতন্ত্রকেই মানে না। এসআইআর বিষয়টা নিয়ে যখন আহ, অন্যান্য দল বিশেষ করে শাসক দল যখন এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপির সেভাবে ভূমিকা দেখা যায়নি। এগুলো কিভাবে দেখেন? আপনাদের কোথাও কি ব্যর্থতা? একটা কথা বলুন, এসআইআর এ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেনি। তারা বিডিও অফিসে গিয়ে গিয়ে ঝামেলা করেছে। মানুষের পাশে দাঁড়ানো এটাকে বলে না। মানুষের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তারা ফর্ম ভরে দিয়েছে, যে আমরা ক্যাম্প করে করে ফর্ম ভরেছি, ফর্ম ভরে ফর্ম জমা করানো হয়েছে। যখন হিয়ারিং হচ্ছে সেখানেতে যে কোনো দলের প্রতিনিধি যে যখন দাঁড়াচ্ছে তখন মানুষেরা প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে, সেটা পাশে দাঁড়ানো বলে না, ভোটারকে প্রভাবিত করার চেষ্টা, এটাকে পাশে দাঁড়ানো বলে। দেখা যাচ্ছে ভোট সামনে, সেখানে ভোটের লড়াইটা কিভাবে কি করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এইটা কিছুই পরিস্থিতি নয়। দুটো পোস্টার লিফলেট ফেলে দিল, এতে কি মানুষ কি ভরসা করে এদিকে? আমি ক্লিয়ার করলাম কেন? কারণ এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করবার জন্য। আদৌ পোস্টার নিয়ে আমাকে এখানে প্রেস কনফারেন্স করতে হয় না। এসব ছেলে খেলা আমি অনেক দেখেছি 14 বছরের রাজনীতির জীবনে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে বিমান ঘোষকে ঘাটিয়ে তারা খুব ভালো থাকবে, মূর্খের স্বর্গে বাস করছে। আমাকে ঘাটানোর আগে 10 বার ভাবতে বলবেন, আমাকে ঘাটানোর আগে 10 বার ভাবতে বলবেন। পরবর্তী সময় কি হবে, কি হতে পারে, বাচ্চা ছেলে তো কদিন রাজনীতি করছে, ওদের যারা সিনিয়র আছে তাদেরকে বলবেন। লাস্ট আপডেটটা হলো না যে পুলিশের ভূমিকা কি? এত ফোন হয়ে গেল, মানে কয়েক ঘন্টা পর। পুলিশ এখনো অ্যারেস্ট করেনি কাউকে। পুলিশকে সিসিটিভি দিয়েছি, কালকে ঘটনা ঘটেছে, আজকের দিনটা আমরা দেখবো। আজকে শিবরাত্রির ঝামেলা চলছে, আগামীকালের ব্যবস্থা। আদৌ হবে? যদি না হয় তাহলে জানবো এর সঙ্গে পুলিশও জড়িত আছে। কারণ আপনি তো শাসক দলের কিছু নেতার বিরুদ্ধেই দিয়েছেন। আমি বললাম যদি না হয় তাহলে জানবো পুলিশের সঙ্গে জড়িত আছে। আপনারা বলেছিলেন বৃহত্তর আন্দোলনে যাবে। যাবো, নির্দিষ্ট সময় দিন, পুলিশ একটা টাইম দিয়েছে, টাইমটা কাটো। কোথাও কোথাও কি মনে করেন যে এইসব খাতা ছড়াছড়িতে জনস্বার্থ কোথাও ব্যাহত হচ্ছে? নিশ্চিতভাবে হচ্ছে। সাধারণ মানুষ এসব দেখতে পছন্দ করে না। আজকে কেন পলিটিক্যাল লিডারদের প্রতি সাধারণ মানুষের আস্তে আস্তে এলার্জি সৃষ্টি হচ্ছে? কেন? শুধু এই নোংরামির জন্য। এটা বন্ধ হওয়া দরকার। নিশ্চিতভাবে বন্ধ হওয়া দরকার। কিন্তু যতক্ষণ না তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে বিদেয় হয় ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ হবে বলে আমি মনে করছি।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।